নমস্কার, জনতা দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কল্পনা করুন এমন একটা সংসদ যেখানে প্রধানমন্ত্রী নেই, স্বরাষ্ট্রমন্ত্রী নেই, অথচ অধিবেশন কিন্তু চলছে। ইতিহাসে এমন নজির কজন দেখেছেন বলুন তো? গোটা বর্ষাকালীন অধিবেশন জুড়ে দেশের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি উধাও, আর তাদের জায়গায় একজন মন্ত্রীকে পাঠাতে হচ্ছে বিরোধী দলনেতার দরজায় একরকম ভিক্ষে চাইতে, স্যার বিলটা পাস হতে দিন। এই দৃশ্য যদি আপনার কাছে স্বাভাবিক মনে হয় তাহলে ভেবে দেখুন তো, যে সরকার নিজেকে 56 ইঞ্চি ছাতির সরকার বলে দাবি করত, সেই সরকার আজ কার ভয় লুকিয়ে আছে? কোন শক্তির সামনে তাদের হাঁটু কাঁপছে? উত্তরটা একটাই শব্দে, জেনজি। যে প্রজন্মকে এই সরকার এতদিন ধরে শুধুমাত্র রিলস আর হ্যাশট্যাগের জন্য ব্যবহার করেছে, সেই প্রজন্মই আজ তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এই দুঃস্বপ্নের নেতৃত্ব দিচ্ছেন এমন একজন যাকে বছরের পর বছর পাপ্পু বলে হাসাহাসি করা হয়েছে, রাহুল গান্ধী। আজ সেই পাপ্পুর শর্ত মানতে বাধ্য হচ্ছে গোটা সরকার। এটা কাকতালীয় নয় বন্ধুরা, এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের প্রথম আফটার শক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটা ছাত্র আন্দোলন গোটা গুজরাট লবির ভিত নাড়িয়ে দিল, কেন অমিত শাহ 12 দিন সংসদে ছাওয়াও মারায়নি, কেন স্বয়ং আরএসএস প্রধান নিজের দলের নেতাদেরকে সতর্ক করছেন, আর কেন উত্তরপ্রদেশের রাজ্যপাল নিজেই যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র বিশ্লেষণ নয়, এটা একটা প্রশ্নবাণ। প্রথমেই বলি সেই দৃশ্যটার কথা যা ভারতীয় সংসদীয় ইতিহাসে বিরল। বাদল অধিবেশন শুরু হয়েছে, দেশের সামনে জ্বলন্ত প্রশ্ন, অর্থনীতি, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, আর সবচেয়ে বড় কথা 20 জুলাই দিল্লিতে ছাত্র বিক্ষোভে যে দমনপীড়ন হলো তার জবাবদিহি। অথচ সেই গোটা সময়টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই কার্যত অন্তর্হিত। লোকসভায় নেই, রাজ্যসভায় নেই, সংবাদ মাধ্যমের সামনেও নেই। যে সরকার প্রতিটা ছোট ছোট সাফল্যের জন্য প্রেস কনফারেন্স করতে চায় না, সেই সরকার আজ এমন একটা প্রশ্নের সামনে চুপ, যার উত্তর দিতে হলে নিজেদের হাতেই কালি লাগবে। এই নীরবতার রাজনৈতিক মূল্যটা কি? বিরোধী দল, বিশেষত কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এই সুযোগটা কিন্তু ছাড়েনি। বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধুমাত্র প্রশ্ন ওঠাননি, তিনি রীতিমতো একটা প্রচার অভিযান দাঁড় করিয়ে ফেলেছেন। অমিত শাহ কোথায়? পদযাত্রা, জনসভা, সোশ্যাল মিডিয়া, হ্যাশট্যাগ সবকিছু মিশিয়ে একটা ধারাবাহিক চাপ তৈরি হয়েছে, যার ফলে শেষ পর্যন্ত সরকারকে নতি স্বীকার করতে হয়েছে। ভাবুন তো, যে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার রাশ, তিনি যদি জবাবদিহির ভয় সংসদ এড়িয়ে চলেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কতটা আস্থা রাখা যায়? এখানেই প্রশ্ন উঠছে, এই যে নিখোঁজ থাকার কৌশল, এটা কি নিছক বাস্তবতা নাকি সুপরিকল্পিত পলায়ন? বিরোধীদের অভিযোগ, সরকার প্রথমে অপেক্ষা করছিল দেখার জন্য যে আইটি সেল আর প্রচার যন্ত্র দিয়ে জনমতকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু যখন দেখা গেল প্রতিটা রাজ্যে, প্রতিটা ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, তখন আর লুকিয়ে থাকার উপায় ছিল না। বন্ধুরা, এবার আসি সেই অংশে যেটা পুরো পর্বের সবচেয়ে নাটকীয় মোড়। সরকার তার আইনসভা কর্মসূচিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস করাতে মরিয়া ছিল। একটি এফসিআর এর সংশোধনী বিল, যেটার মাধ্যমে বিদেশি অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর উপর আরো কড়া নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা, আর দ্বিতীয়টি সীমানা পুনর্নির্ধারণ বিল বা ডিলিমিটেশন বিল, যার জন্য প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠতা। এই দ্বিতীয় বিলটার জন্যই সরকার ইতিমধ্যেই বিভিন্ন ছোট দলকে ভাঙিয়ে ঝুড়িয়ে সংখ্যা জোগাড় করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে দুটো বিলই আটকে যায়। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে দূত হিসেবে পাঠাতে রাহুল গান্ধীর কাছে, তার সঙ্গে আলোচনার জন্য। ভাবুন এই দৃশ্যটা, যে সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি পাস করিয়ে নিতে অভ্যস্ত, সেই সরকারকে আজ বিরোধী দলনেতার কাছে অনুরোধ করতে হচ্ছে বিল পাস করার জন্য। এটা নিছক প্রোটোকল নয়, এটা রাজনৈতিক পরাজয়ের স্বীকৃতি। আর ঠিক এই সময়ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামনে আনলেন তার দুটি শর্ত। প্রথমত, অমিত শাহকে সংসদে এসে 20 জুলাইয়ের ঘটনার জবাব দিতে হবে। কার নির্দেশে লাঠিচার্জ হলো, কার নির্দেশে প্যালেট গান ব্যবহার হলো, ছাত্রীদের সাথে দুর্ব্যবহারের দায়টা কার? দ্বিতীয়ত, রাম মন্দিরের অনুদান নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার উপর সংসদে খোলামেলা বিতর্ক হতে হবে। এই দুটো শর্তই কিন্তু সরকারের জন্য এক প্রকার রাজনৈতিক ফাঁদ। কারণ প্রথমটা মানলে অমিত শাহকে সরাসরি নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা বা নির্মমতার দায় স্বীকার করতে হয়, আর দ্বিতীয়টা মানলে ধর্মীয় আবেগের সঙ্গে জড়িত একটা প্রতিষ্ঠানের আর্থিক অস্বচ্ছতা প্রকাশ্যে আনতে হয়, যেটা বিজেপির মূল রাজনৈতিক পুঁজিতেই আঘাত হানে।
এই দুটো দাবির মধ্যে দিয়ে রাহুল গান্ধী আসলে একটা কৌশলগত বার্তা দিচ্ছেন, তোমরা যত বড় ক্ষমতাই হও না কেন জবাবদিহি এড়ানোই যাবে না। আর সরকার শেষমেশ যেভাবে আগে অমিত শাহ বক্তব্য রাখবেন তারপর বিল নিয়ে আলোচনা, এই সমঝোতায় রাজি হলো, তাতে স্পষ্ট চাপ কাজ করছে। বন্ধুরা, এবার আসি আসল প্রশ্নে, কেন একটা প্রতিষ্ঠিত বিশাল সাংগঠনিক শক্তির অধিকারী সরকার একটা তরুণ প্রজন্মকে নিয়ে এতটা শঙ্কিত? উত্তরটা লুকিয়ে আছে এই প্রজন্মের চরিত্রে। জেনজি, যাদের বয়স মোটামুটি 14 থেকে 28-29-এর মধ্যে, এরা সেই প্রজন্ম যারা প্রথাগত রাজনৈতিক প্রচার যন্ত্রের ফাঁদে সহজে পা দেয় না। এরা টেলিভিশন দেখে রাজনৈতিক মতামত তৈরি করে না। এরা নিজের চোখে দেখা বাস্তবতা, বেকারত্ব, ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা, হোস্টেলের বেহাল দশা, নিয়োগ পরীক্ষার দুর্নীতি, এসবের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। আর এই প্রজন্মের সঙ্গে রাহুল গান্ধী যেভাবে সরাসরি সংযোগ স্থাপন করেছেন, সেটাই আসল খেলা ঘুরিয়ে দিচ্ছে। যন্তর মন্তরে আন্দোলনে গিয়ে দাঁড়ানো, আহত ছাত্রছাত্রীদের নিজেদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কথা বলা, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া, এই পদক্ষেপগুলো নিছক প্রকৃতি কিন্তু একেবারে নয়। এগুলো একটা বার্তা দেয়, তোমাদের কণ্ঠ শোনার মতো কেউ আছে। আর যখন ঝাড়খণ্ডের মতো নিজেদের শাসিত রাজ্যেও ছাত্র আন্দোলনের মুখে সরকারকে আলোচনার টেবিলে বসতে বলা হয়, তখন সেটা শুধু বিরোধী রাজনীতি থাকে না, একটা নীতিগত অবস্থান হয়ে দাঁড়ায়। এবার প্রশ্ন করুন নিজেকে, সরকার কি করছে এই প্রজন্মকে সামলাতে? মাঝরাতে রিল বানাচ্ছেন প্রধানমন্ত্রী নিজে, ফ্রেন্ড সম্বোধন করে ভিডিও পোস্ট করছেন। এটা কি আন্তরিক সংযোগের চেষ্টা, নাকি এটা হতাশাগ্রস্ত রাজনৈতিক কৌশল, যেখানে বাস্তব সমস্যার সমাধানের বদলে চটকদার কন্টেন্ট দিয়ে মনোযোগ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে? এই প্রজন্ম কিন্তু এই পার্থক্যটাই বোঝে। ভুয়ো সহানুভূতি আর বাস্তব নীতিগত পরিবর্তনের মধ্যে ফারাক জেনজিরা ঠিক চিনতে পারে। বন্ধুরা, আরো চমকপ্রদ ব্যাপার কি জানেন? খোদ আরএসএস প্রধান মোহন ভগবত প্রকাশ্যে এমন কথা বলেছেন যা পরোক্ষ সরকারি নীতির সমালোচনা বলেই মনে হচ্ছে। এই বিষয়ে ডিটেলস ভিডিও গতকালকের লং ভিডিও সেকশনে আপলোড আছে, আপনারা দেখে নিতে পারেন। মোহন ভগবত বলেছেন, তরুণদের সঙ্গে ভালোবেসে কথা বলতে হবে, তাদের উপর জোর জবরদস্তি চালানো যাবে না, লাঠি চালানো তো দূরের কথা। প্রতিবাদকেও তিনি ঐকমত্য তৈরির একটা পদ্ধতি বলে বর্ণনা করেছেন। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা? যে দলের নেতারা এতদিন আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে আন্দোলনজীবী বলে কটাক্ষ করেছেন, যারা কড়া ভাষার প্রতিবাদীদের সমালোচনা করেছেন, তাদের মধ্যেই এখন সুরটা কেন বদলাচ্ছে? এটা কি বিবেকের ডাক, নাকি নির্বাচনী বাস্তবতার চাপ? স্পষ্টতই সংঘ পরিবার বুঝতে পারছে, জেনজিকে দমন করে দমিয়ে রাখা যাবে না, বরং তাতে বিরূপ প্রতিক্রিয়া আরো বাড়বে। এই উপলব্ধি থেকেই সংঘের অন্দরে একটা কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত মিলছে, যেখানে দলের কট্টরপন্থী অংশ আর সংঘের নেতৃত্বের মধ্যে একটা সূক্ষ্ম টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই অভ্যন্তরীণ ফাটলটাই বন্ধুরা সবচেয়ে বেশি ভয়ের কারণ বিজেপির জন্য। কারণ বাইরের বিরোধিতা সামলানো একরকম, কিন্তু নিজেদের আদর্শিক অভিভাবক সংগঠনের ভেতর থেকে প্রশ্ন উঠলে সেটা সামলানো অনেকটাই কঠিন। এবার আসি বন্ধুরা সবচেয়ে চমকপ্রদ অংশে, উত্তরপ্রদেশ নিয়ে। বিজেপি ও আরএসএস এর সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা হলো উত্তরপ্রদেশ। কারণ এখানে অখিলেশ যাদব আর রাহুল গান্ধীর মতো তুলনামূলক তরুণ নেতৃত্ব যদি জেনজিদের সমর্থন পেয়ে যায়, তাহলে সমীকরণ পুরো বদলে যেতে পারে। আর ঠিক এই আশঙ্কা থেকেই রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, যিনি নিজে মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত, নিজের থেকেই গোরখপুরে গিয়ে ছাত্রাবাসের পরিস্থিতি প্রদর্শন করেছেন। এই পরিদর্শনের তাৎপর্য অবশ্যই বোঝা দরকার। গোরখপুর হলো স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক ঘাঁটি। সেখানে গিয়ে রাজ্যপাল প্রকাশ্যে বলছেন, ছেলেদের হোস্টেল মেস চলছে না, খাবারের মান খারাপ, পরিকাঠামোর সংস্কার অসম্পূর্ণ। একজন রাজ্যপাল যিনি সাধারণত প্রশাসনিক বিষয় সরকারি হস্তক্ষেপ এড়িয়ে চলেন, তিনি যখন নিজে খাদ্য পরিদর্শকদের ডেকে নমুনা সংগ্রহ করেন এবং লখনৌ নিয়ে গিয়ে পরীক্ষা করানোর কথা বলেন, তখন এটা স্পষ্ট বার্তা, রাজ্য প্রশাসনের ওপর আর আস্থা নেই। এটা কি নিছক প্রশাসনিক উদ্বেগ, নাকি দলের ভেতরেই যোগী আদিত্যনাথের প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ? অনেক পর্যবেক্ষকের মতে এই দ্বিতীয়টাই হওয়ার কারণ বেশি। কারণ আগামী নির্বাচনে যদি ছাত্র অসন্তোষ ভোট ব্যাংকে রূপান্তরিত হয়, তাহলে দায় বর্তাবে রাজ্য সরকারের ওপর, আর তার আঁচ পৌঁছাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও। তাই আগেভাগেই একটা দূরত্ব তৈরি করে রাখার কৌশল হতে পারে এই পরিদর্শন। বন্ধুরা, এবার এমন একটা প্রসঙ্গ যা বিজেপির জন্য সবচেয়ে বেশি স্পর্শকাতর। রাম মন্দিরের অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ। বিজেপির রাজনীতির একটা বড় স্তম্ভ ছিল রাম মন্দির নির্মাণকে ঘিরে ধর্মীয় আবেগ, কিন্তু এখন সেই আবেগের জায়গাতেই প্রশ্ন উঠছে, অনুদানের অর্থ কোথায় গেল, হিসেবে কোনো গরমিল আছে কিনা, এবং এর জন্য কোন কোন নেতা দায়ী। বিরোধীদের দাবি অনুযায়ী এই বিতর্কের প্রভাবে মন্দিরের পুণ্যার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে নাকি কমে গেছে। এর পাশাপাশি রয়েছে ইথানল সংক্রান্ত কেলেঙ্কারি এবং
ভোজ্য তেলের ভেজাল নিয়ে অভিযোগ। এই দুটো বিষয়ও সরাসরি সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা ও স্বাস্থ্যের সাথে যথেষ্ট জড়িত। যখন ধর্মীয় আবেগ, খাদ্য নিরাপত্তা আর দুর্নীতির অভিযোগ এই তিনটে একসঙ্গে জনমানসে মিশে যায়, তখন তার রাজনৈতিক প্রভাব অনেক গভীর হয়। কারণ এখানে শুধু আর্থিক দুর্নীতির প্রশ্ন থাকে না, বিশ্বাসভঙ্গেরও প্রশ্ন জড়িয়ে থাকে। বন্ধুরা, সরকার যদি সংসদ ভবনে এই বিষয়ে খোলামেলা আলোচনায় রাজি না হয়, তাহলে সেই নীরবতাই বিরোধীদের হাতে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। কারণ জনগণের কাছে বার্তা যায়, যদি লুকোনোর কিছু না থাকে তাহলে আলোচনায় আপত্তিই বা কেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে ব্রাহ্মণ ভোট ব্যাংকের অবস্থান নিয়ে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তার পিডিএ ধারণার মধ্যে এমন এক পণ্ডিত অর্থাৎ ব্রাহ্মণ সম্প্রদায়কেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। উত্তরপ্রদেশে ব্রাহ্মণ ভোট প্রায় 9%, যা বহু আসনে ফলাফল নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে। এখন প্রশ্ন হলো, যে ব্রাহ্মণ সম্প্রদায় দীর্ঘদিন ধরে বিজেপির অন্যতম শক্ত ভোট ব্যাংক ছিল, তারা কেন সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে? অভিযোগ উঠছে কিছু ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে অসম্মানজনক আচরণ এবং একাংশ যুবকদের সঙ্গে জোরপূর্বক আচরণের ঘটনা এই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ঐতিহাসিকভাবে ব্রাহ্মণ সম্প্রদায় অসম্মান সহজে ভোলে না। আর যদি সেই ক্ষোভ বাস্তবেই ভোটে প্রতিফলিত হয়, তাহলে এটা বিজেপির জন্য একটা কাঠামোগত সংকট তৈরি করতে পারে। কারণ দলিত মুসলিম ব্রাহ্মণ সমীকরণ যদি সপা কংগ্রেস জোটের দিকে ফিরে আসে, তাহলে সেটা উত্তরপ্রদেশে বিজেপির জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তবে এখানে এটাও মনে রাখা জরুরি, ভোট ব্যাংকের সমীকরণ বাস্তবে কতটা বদলাবে তার নির্বাচনের ফলাফলই প্রমাণিত হবে। রাজনৈতিক বক্তব্য আর প্রকৃত ভোটদানের আচরণের মধ্যে প্রায় কিন্তু ফারাকও থেকে যায়। বন্ধুরা, এবার একটু বাস্তবের দিকেও অবশ্যই দেখা উচিত। শুধুমাত্র আবেগ আর আন্দোলনের ভিত্তিতে রাজনৈতিক ফলাফল নির্ধারিত হয় না, সংখ্যার হিসেবও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সংসদের সংখ্যাগরিষ্ঠতা এখনো শাসক জোটের হাতেই রয়েছে, তাই স্বল্পমেয়াদে কোনো অনাস্থা প্রস্তাব সরকারের পতন ঘটাবে এমন সম্ভাবনা যথেষ্টই কম। কিন্তু রাজনীতিতে সংখ্যা আর জনমত সবসময় একরকম হয় না। 2024-এর লোকসভা নির্বাচনেই দেখা গেছে প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা আর প্রকৃত ফলাফলের মধ্যে বিস্তর ফারাক ছিল। তাই প্রশ্ন হলো, এই মুহূর্তে সংসদে যে চাপ তৈরি হয়েছে, সেটা কি আসলে ভবিষ্যতের একটা বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস, নাকি এটা সাময়িক এক কৌশলগত পশ্চাৎপসারণ যা নির্বাচনের আগে সরকার পুনরুদ্ধার করে নেবে? ইতিহাস বলে, ভারতীয় রাজনীতিতে প্রতিটা সংকট স্থায়ী পতন হয়ে আসে না। বিজেপির সাংগঠনিক শক্তি, অর্থবল এবং প্রচার যন্ত্র এখনো যথেষ্ট শক্তিশালী। ফলে জেনজির আন্দোলন যদি সাংগঠনিক রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত না হয়, তাহলে এই ক্ষোভ নির্বাচনী ফলাফলে কতটা প্রতিফলিত হবে তা নিশ্চিত করে বলা কঠিন। তাহলে সব মিলিয়ে দাঁড়াচ্ছে কি বন্ধুরা? সংসদের ভেতরে একটা প্রকাশ্যে দ্বৈরথ চলছে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী জোট বনাম মোদী শাহের নেতৃত্বাধীন সরকার, আর সংসদের বাইরে চলছে আরেকটা লড়াই, জেনজি বনাম প্রথাগত ক্ষমতা কাঠামো। এই দ্বিতীয় লড়াইটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু একটা নির্বাচনী চক্রের বিষয় নয়, এটা একটা প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত। সরকার আপাতত কিছুটা ছাড় দিতে বাধ্য হয়েছে, অমিত শাহকে সংসদে হাজির হতে হচ্ছে, জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু আসল পরীক্ষা হবে আগামী উত্তরপ্রদেশের নির্বাচনে। যদি সেখানে জেনজি সত্যিই সংগঠিত হয়ে ভোটদানে অংশ নেয় আর অভিযোগ অনুযায়ী ভোট জালিয়াতি রোধে সক্রিয় ভূমিকা নেয়, তাহলে সেটা একটা বাস্তব পরীক্ষা হয়ে দাঁড়াবে যে জেনজির রাজনৈতিক প্রভাব সত্যিই কতটা গভীর। ভিডিওটা আজকের মতো এইটুকুই। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।